experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মাঝে মাঝে যদিও ওদের পিকনিক বা নেচার ট্যুরে নিয়ে যাওয়া হয়, এক সপ্তাহেই মানিয়ে নিল রায়। ওর বাড়ির থেকে অনেক ভালো নিজের খেলনা পুতুলগুলো মিস করলেও বাপি আর আয়া মাসিবিহীন এই জীবনে রায়ের কোনো আপত্তি নেই। বাকি 4-5 জন মেয়ে যারা ওর ডরমেটরিতেই থাকে, তাদেরও বাড়িতে একই রকম ঘটনা। কারোর হয়তো বাবা মার ডিভোর্স চলছে, বা মা বাবার কর্মব্যস্ত জীবনে সন্তানকে দেখভালের সময় নেই। মা বাবা টানাপোড়েনে সন্তানের স্থান আজ বোর্ডিং স্কুলে। কেউ আর ওরা বাড়ির জন্য কাঁদে না। রোববারে 10 মিনিটের ফোন কলটাও যেন এক বোঝা ওদের কাছে। কোনো রকমে কথা শেষ হলে বেঁচে যায় ওরা। রায়ও ঠিক করলো হোস্টেলে যখন থাকতেই হবে, তখন কিভাবে সবচেয়ে ভালোভাবে আর আরামে থাকা যায় সেই চেষ্টা শুরু করতে হবে। বুদ্ধিমান আর চটজলদি যে কোনো পরিবেশে নিজেকে সবার নজর কাড়া আই ক্যান্ডি হিসেবে পরিচিত করতে ওর বেশ সময় লাগতো না। কিন্তু অসুবিধা একটাই, জিকো যদি সেদিন ওকে খাদের ধারে ওভাবে দেখতে না পেত, কোনো দিন স্কুলের একটি জনপ্রাণীও জানতে পারতো না রায় প্রথমবার বোর্ডিং স্কুলে এসে কতটা ভেঙে পড়েছিল। সেদিন ডরমেটরিতে ফিরে এসে নিজের ভুল বুঝতে পেরেছিল রায়, কিন্তু কারোর কাছে তো প্রকাশ করা যাবে না। মানসিকভাবেও কত দুর্বল। দ্য মোস্ট হ্যাপেনিং অ্যান্ড দ্য আইটি গার্ল এর যে ছবিও তুলে ধরতে চায় সবার সামনে, কোনো এক ভেঙে পড়া সুইসাইডাল সাধারণ মেয়ে হয়, ওর পপুলারিটি তবে কোথায় যাবে? রায়ের তাই প্রথম লক্ষ্য হলো যে কোনোভাবে জিকোকে ব্যতিব্যস্ত করে স্কুল ছাড়া করবে। শুরু হলো ওর কাজ। জিকোর লকারে রং ভরা বেলুন ভরে, জিকোর চুলে চুইংগাম আটকে, বা পিটি ক্লাসে ওর জুতোতে বালি ভরে দিয়ে বড্ড জ্বালাতন করতো রায় প্রতিদিন। আশ্চর্যজনকভাবে জিকো কোনো দিন নালিশ করেনি ওর নামে। শেষে একদিন সুইমিং ক্লাসের শেষে ওকে চেপে ধরলো জিকো। এই মেয়ে, তুই আমার বন্ধু হবে বলেছিলিস, তবে আমি তো জানাস কেন রে? হক চকিয়ে গেছিল রায়। মুখচোরা জিকো কোনো দিন যে ওকে প্রশ্ন করতে পারে তা যেন ও ভাবতেই পারেনি। আছড়ে কামড়ে হাত মুচড়িয়ে সেদিন পালিয়ে এসেছিল রায়। জিকো আটকায়নি একবারও, কিন্তু পরের দিন আবারও বাস্কেটবল কোর্টে দেখা ওদের। এবারে আর রায় মারামারি করতে পারল না। যদিও কেউ একের পর এক আক্রমণ না আটকে হাসি মুখে সমর্পণ করে, তাকে কি আর মারা যায়? থতমত খেয়ে গেল রায়। তুই আটকাচ্ছিস না কেন? হাসি মুখেই জিকো বলল, আটকাবো কেন? তুই তো আমার বন্ধু। একই সাথে লজ্জায় আর রাগে যেন মাটিতে মিশে গেল রায়। ভেবল কার্তিক একটা, জিভ ভেঙে চলে গেল ঠিকই, তবে পরের দিন থেকে রায় আর জিকোকে জ্বালাতন করেনি। হোস্টেল লাইফের বোরিং জীবনে একরাশ ঠান্ডা হাওয়ার মতো জিকো প্রবেশ করলো ওর জীবনে। ক্লাসের বাইরে, টিফিন টাইমে, ক্যাম্পাসে বাস্কেটবল খেলার ছুতোয় হুটহাট দেখা হলেই ঘরে বোর হচ্ছি গল্প করব বলে বকবকানির মধ্যে ওদের বন্ধুত্ব গাঢ় হচ্ছিল আস্তে আস্তে। ধীরে ধীরে একে অপরের মনের একটা অংশ জুড়ে বাসা বাঁধতে শুরু করে কিশোরবেলার বন্ধুত্ব। আজ দানা বেঁধেছে যৌবনের মিষ্টি ভালোবাসায়। 9 বছর পর আজও ওদের পছন্দের জায়গা খাদের ধারে সেই জারুল গাছটা, ওদের প্রথম পরিচয়। মার্চ 24, 2007, সন্ধে 7:23। বসন্তের সন্ধে। পশ্চিমঘাট পর্বতমালার এই রাজ্যগুলিতে অন্ধকার নামে ঝুপ করে, আর একটু পরে সূর্য ডুবে যাবে। মার্চের এই বিকেলগুলো মহাবালেশ্বরে খুব সুন্দর লাগে দেখতে। গাছে গাছে নতুন সবুজ পাতা, পাহাড়ের জঙ্গল থেকে ভেসে আসা নাম না জানা বুনো ফুলের গন্ধ। দীর্ঘ শীতের পর এই পাহাড়ের ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকা কাঠ বেড়ালি আর খরগোশগুলো বেরিয়ে আসে এখন রোদ মাখতে। আর খাদের ধারে ধারে জারুল গাছগুলো ভরে থাকে থোকা থোকা বেগুনি ফুলে। হাওয়ায় ভেসে বেড়ায় ফুলের রেণু। গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুলের পেছনে খাদের ধারে ফুলে ভরা জারুল গাছটার তলায় এমনই এক মার্চের বিকেলে তুমুল ঝগড়া চলছে রায় আর জিকোর।
ক্লাস 10-এর বোর্ড এক্সাম সবই শেষ হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। এইবারে ছুটিতে বাড়ি যাওয়ার জন্য জিকো বেশ উত্তেজিত। পুরো পরিবার মিলে 3 সপ্তাহের ইউএসএ ট্যুরে যাবে ওরা। রায়ের যদিও একদম ভালো লাগে না পরীক্ষার পরের এই ছুটিগুলো। স্কুল বন্ধ মানেই ওকে বাড়ি যেতে হবে। সেই 4 বছর ওটা আর বাড়ি বলে মনে হয় না রায়ের। বিশেষ করে বছর 2 আগে পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটার পর থেকে বাড়ি নামক জায়গাটা যেন ওর দু চোখের বিষ। রায়ের ভাই হয়েছে বছর 2 হলো। মাথা ভর্তি নরম সিল্কের মতো চুল, লালচে ছোট্ট ওই কাপড়ের পুটলিটা নাকি রায়ের ভাই। সারাদিন তার স্বরে কেঁদে চলে। শেষ যখন দেখেছিল রায়, ওর ফোকলা মুখে 2-1টি দাঁত গজিয়েছে, তিতি করে ডাকছিল রায়কে। আর তাই নিয়ে বাপি আর ঠাম্মির কি আদিক্ষেতা। 1 বছর পর মাত্র 1 মাসের জন্য বাড়ি গিয়েছিল রায়, তাও কারো কোনো হেলদোল নেই। অত লোকজনের মাঝেও নিজেকে ভীষণ একলা লাগত ওর। সবাই ভুলে গেছে রায়ের প্রিয় খাবার, প্রিয় রং, প্রিয় সিনেমা। নিজের পুরনো ঘরটাও যেন অচেনা ঠেকল রায়ের কাছে। তারই সাথে অবাক হয়ে উপলব্ধি করেছিল বাপি, ঠাম্মি, আয়ামাসি, এমনকি নতুন মাও সবাই পাল্টে গেছে এই কয়েক বছরে। ও নিজের বাড়িতেই রায় যেন অতিথি। সবাই অনেক খাতির, অনেক আদর করছে। তারই সাথে এটাও স্পষ্ট রায় মাত্র কয়েকদিনের জন্যই এ বাড়িতে এসেছে। খুব কষ্ট হতো, খান্না পেত খালি। দিশাহীনভাবে এঘর ওঘর বাগান ঘুরে বেড়াতো রায়। হয়তো মা থাকলে মায়ের কোলে মাথা দিয়ে চুপচাপ শুয়ে থাকতো, কিন্তু আজ তো কেউ নেই রায়ের, যাকেও সব কিছু খুলে বলতে পারে। মনে মনে নিজেকে বোঝাতো রায় এইসবে কষ্ট পেতে নেই, কাঁদতে নেই। কান্না মানে হেরে যাওয়া। তারপর ছুটি শেষ হওয়ার আগে বোর্ডিং স্কুলে ফিরে এসেছিল। আজকে রায়ের সাথে জিকোর ঝগড়ার কারণ যদিও অন্য। এতদিনে স্কুলের সবাই জানে রায় আর জিকোর বিশেষ বন্ধুত্বের কথা। সেই কারণেই রায়ের পেছনে ছেলেদের লাইন লেগে থাকলেও কেউই সাহস করে রায়কে প্রপোজ করেনি। অন্যদিকে সমবয়সীদের থেকে সবচেয়ে লম্বা, দুর্দান্ত বাস্কেটবল প্লেয়ার আর দুষ্টু মিষ্টি হাসিতে মেয়েদের মন কেড়ে নেওয়া জিকোর ওপর ক্রাশ খাওয়া স্কুলের মেয়েরাও রায়ের ভয়ে জিকোর থেড়ে 5 হাত দূরে থাকতো। কিন্তু সবাই সব জানলেও রায় আর জিকো ওরা এতদিন একে অপরকে কখনোই ভালোবাসি কথাটা মুখ ফুটে বলেনি। কি মনে হতে জিকো ভেবেছিল বোর্ড এক্সামের শেষ দিনটাই ওদের অফিসিয়াল কাপল হিসেবে পরিচিত হওয়াটা বেস্ট। এই দিনটি হবে ওদের দুজনের সারা জীবন মনে রাখার মতো একটি দিন। হাসি হাসি মুখে দিন 2 আগে যেতেন পরীক্ষার শেষ দিনে জিকো এক গুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে স্কুলে সবার সামনে হাঁটু কেটে বসে ফিল্মি কায়দায় প্রপোজ করেছিল রায়কে বাস্কেটবল কোর্টে। একটু লজ্জা পেলেও হাসতে হাসতে অ্যাকসেপ্ট করছিল রায়। দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল সবার সামনে। জিকোর মুখে তখন বিশ্ব জয়ের হাসি। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য একটি সরু আংটি রায়ের আঙুলে পরিয়ে দিতেই ঘটল বিপত্তি। সবার সামনে আংটিটা ছুঁড়ে দিয়ে ওখান থেকে ছুটে পালিয়ে গিয়েছিল রায়, হতভম্ব জিকোকে পেছনে ফেলে রেখে। সেই বিকেল থেকে আজ বাড়ি চলে যাওয়ার আগের রাত অবধি জিকোর শত অনুরোধেও রায় দেখা করেনি ওর সাথে। আজ বিকেল থেকে জারুল গাছটার নিচে অপেক্ষা করছিল জিকো। ও জানে রায়ের মন খারাপ হলে এই জায়গাটাতে আসবেই। ওর ভাবনাকেই সত্যি করে রায় এলো। আজ ও পরেছে হালকা গোলাপি অফ শোল্ডার টপ আর ফ্যাকাশে আকাশি রঙের একটা ক্যাপরি। গোলাপি বিকেলের আলোয় অপরূপ লাগছে ওকে, মিষ্টি নরম বারবি ডলের মতো। জারুল গাছটার নিচে একটা পাথরের ওপর দাঁড়ালো রায়। খাদের দিকে, অস্তগামী সূর্যের দিকে মুখ করে জিকোকে ও নজর করেনি, এতই নিজের মধ্যে মগ্ন সে। স্পষ্ট দেখতে পেল জিকো রায়ের চোখ ভর্তি জল, টলটল করছে কিন্তু গড়িয়ে পড়ছে না। বুকের ভেতরটা মুচড়ে উঠল জিকোর। কেন এই পাগলামি রায়ের? জিকোকে আঘাত করেও যে নিজেও কষ্ট পাচ্ছে, তবে কেন দূরে সরিয়ে দিচ্ছে ও জিকোকে? আর থাকতে না পারে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো জিকো। পেছন থেকে সপাটে জড়িয়ে ধরল রায়কে, ওর চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল। পেছন থেকে ওর ঘাড়ে কাছে ফিসফিস করে বলল, যেহেতু এলি রায়, সেহেতু কষ্ট পাচ্ছিস, তবে কেন আমাকে বারবার দূরে ঠেলে দিচ্ছিস? মুক্তোর মতো 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রায়ের গাল বেয়ে।
মুছতে গেল, কিন্তু হাত দুটি তো জিকোর হাতে বাঁধা। খুব ধীর গলায় বলল রায়। কেন নিজেকে আমার সঙ্গে জড়াচ্ছিস জিকো? আমরা বন্ধু অবধি ঠিক আছি, কিন্তু আমি কমিটমেন্ট করতে পারবো না। তুইও পারবি না মানিয়ে চলতে আমার সাথে। আর সবার মতো তুইও ছেড়ে যাবি তারপর। কি যাতা বলছিস তুই রায়? শোন এদিকে, তাকা আমার দিকে। শরীর শক্ত হয়ে গোজ হয়ে দাঁড়িয়ে থাকা রায়কে পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরে নিজের দিকে ফেরালো জিকো। টেনে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল নিজেকে রায়, কিন্তু গায়ে জোরে জিকোর সঙ্গে পারল না। কাছে টেনে রায়ের হাত দুটো শক্ত করে ধরে রাখলো জিকো নিজের হাতের মুঠোয়। অন্য হাতে রায়ের মুখের ওপর থেকে উঠতে থাকা অবিন্যস্ত চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, একবার না একবার কারোর উপর আবার ভরসা তো করতে হবে তোকে রায়, নয় আমার দিয়ে শুরু করলি। বলতে বলতে নিচু হয়ে থাকা রায়ের মুখটা তুলে ধরলো আলতো করে। অস্তমিত সূর্যের আলো ছড়িয়ে পড়ছে রায়ের চোখে মুখে। বসন্তের দমকা হাওয়ায় ওর বাদামি অবাধ্য চুলগুলো কোনো শাসন মানছে না। নিজের সকল সংযম হারিয়ে রায়ের দুটি গাল, কপাল, ঠোঁট ও ঠোঁটের স্পর্শে ভরিয়ে দিল জিকো অধরের ছোঁয়ায়। আর বাধা দিল না রায়, জড়িয়ে ধরল জিকোকে। ফিসফিস করে জিকো বলল, বল রায়, শুধু একবার বল। কি শুনতে চাস তুই? একবার বল, আমি ভালোবাসিস? নিজের সবটুকু দিয়ে, নিজের চেয়েও বেশি জিকো। তাহলে কেন দূরে সরিয়ে দিচ্ছিস? আমি যে অন্য মেয়েদের মতো নই জিকো। আমার যে বড্ড রাগ, বড্ড অভিমান। সবাই বলে আমি হিংসুটে, আমি মারকুটে, আমি মিথ্যেবাদী। তোকেও কত জ্বালিয়েছে এতদিন, তাও কেন ভালোবাসলি আমায় জিকো? জানি না, এতগুলো বছর এতদিন বন্ধুদের মধ্যে দিয়ে কবে যে তুই আমার একটা অংশ হয়ে গেছিস আমি নিজেও বুঝতে পারিনি। তোর মনে আছে এই খাদের ধারের জারুল গাছের নিচে মধ্যে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলি ধীরে ধীরে ধীরে? সে মুহূর্তে ভেতর থেকে কে যেন আমি বলে দিল তোকে আটকাতে হবে, তুই আমার বন্ধু, তোর সব দায়িত্ব আমার। তোর মনে হয় এত সহজ ভালোবাসা? জিকো, আজ তুই শুধু আমার বাইরেরটা ভালোবাসিস, কিন্তু আমার মন, সেটা যে কালো, ঈর্ষা হিংসা ঝুলে মাখামাখি। আজ তোর মনে হচ্ছে আমায় খুব ভালোবাসিস, কিন্তু 3 বছর পর যেদিন আমায় চিনবি, বা যদি আমি বোর হয়ে যাই তোর সাথে থাকতে থাকতে, যদি আমার অন্য কাউকে ভালো লাগে বা তুই অন্য কাউকে ভালোবেসে ফেলিস, তখন? কালকের কথা আজ ভেবে কি করবি রায়? আজকের জন্য তো আগে বাঁচ। জিকো, আমি তো নিজেকে চিনি। আজকে যদি কালকের কথা না ভাবি, তবে তো তোকে ঠকানো হবে। আমি খুব সেলফিশ রে জিকো। অন্যের জন্য বাঁচা, স্বার্থত্যাগ, স্যাক্রিফাইস, এসব ভারী ভারী মানের শব্দগুলো আমার ডিকশনারিতে নেই। আমি জেদি, আমি আর যেটা চাই সেটা চাই। আমি না বলতে পারি, কিন্তু না শুনতে পারি না। কাল হয়তো এগুলো মানতে তোর অসুবিধা হবে, তখন তোর আমাকে বিরক্ত লাগবে, খারাপ লাগবে, হয়তো ভালোবাসবি, কিন্তু আজকের মতো নয়। একসাথে থাকতে পারবি না আর, তখন তোর জীবনে অন্য কেউ আসবে, আবার তাকে ভালোবাসবি তুই। বেশ কিছুক্ষণ উত্তর দিতে পারেনি জিকো। শেষ বিকেলের হলদে আলোয় দেখেছিল অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকা রায়ের চোখ দুটো জলে ভর্তি। অনেকটা দম নিয়ে বলল জিকো, হয়তো রায়, হয়তো অনেক কিছু হতে পারে। হয়তো তুই আমার ছেড়ে চলে যাবি দূরে, বা আমি তোর থেকে। হয়তো কাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হয়তো আমরা সবাই হারিয়ে যাব। তার জন্য আজকের দিনটা তুই বাঁচবি না ভালো করে? এখন আমরা অনেক ছোট, এখন এত গুরুগম্ভীর কথা কেন ভাবছিস তুই? প্রমিস কর জিকো, আমি না বললে কোনো দিন আমায় ছেড়ে যাবি না, কখনো কোনো কিছুতে আমাকে না করবি না। প্রমিস? প্রমিস রায়, এবার তো আংটিটা পর, নাহলে এটা প্রমিস রিং হয়ে থাকলো। কিশোর প্রেম, ওরা জানতো না ভালোবাসা মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া নয়। ভালোবাসা মানে একে অপরের সঙ্গে থাকতেই হবে এমনটাও নয়। ভালোবাসলে কখনো কখনো দূরেও চলে যেতে হয়। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে জারুল গাছটার গায়ে সযত্নে নিজেদের নাম খোদাই করে দিল জিকো। J+R ফর লাইফ, সাথে একটা হার্ট সাইন। পাগল ছেলে জিকো, জানে না সময়ের সাথে সাথে গাছের বাকলও খসে যায়, প্রকৃতি মুছে দেয় মানুষের দাগ।
মহাবালেশ্বরে একটা 60 শতকের পুরনো এক বাংলোর ওপরতলাটা ভাড়া নিয়ে জিকো থাকে। অফিস থেকে ঘন্টাখানেকের দূর, একটু নির্জন জায়গাটা। দোতলাটা অনেকটা আধুনিক ফ্ল্যাটের মতোই। 2টো বাথরুম, 3টে বিশাল বেডরুম, ওপেন কিচেন, লিভিং রুম একটা, ব্যালকনিও 2টো, আর পাশেই সরু সিঁড়ি উঠে গেছে 3 তলার ছাদে। অন্যদিকে নিচের তলাটা সম্পূর্ণ বৃদ্ধা মালকিনের অধিকারে। মারাঠি মহিলা, বিধবা। বছরের বেশিরভাগ সময়টাই উনি দেশের বাইরে থাকেন ওনার মেয়ে জামাইয়ের কাছে। খুব কমই দেশে থাকেন, হয়তো সারা বছরে মাস 3 মাত্র। প্রথম যখন মহাবালেশ্বরে এই বাংলোটা ভাড়া নিয়েছিল জিকো, রাত হলেই খা খা জনশূন্য বাড়িটা যেন গিলতে আসতো ওকে। নেই ঝঞ্ঝাট জীবন পছন্দ জিকোর, তাই ওর বন্ধুবৃত্ত সীমিত। কিছুটা বাধ্য হয়েই রুমমেট খুঁজেছিল, আর তখন কি রাহুলকে পেল। দিল্লির ছেলে রাহুল, পাঞ্জাবি, এখানে এক ওয়াইন ফ্যাক্টরিতে ম্যানেজার। বয়স প্রায় 25-26 হবে। বয়সে বড় হলেও জিকোর সাথে বেশ মানিয়ে নিয়েছে অল্প কয়েকদিনই। সবসময় হই হই করে থাকে আর ব্যাপক রান্না করে। রাহুল আসায় জিকোর একলা ভাবটা অনেকটাই কেটে গিয়েছিল। লিভিং রুমের বিশাল টিভিটায় প্লে স্টেশন জুড়ে টেনিস বা পাবজি খেলতো ওরা হুল্লোড় করে। তবে ইদানিং রায় মাঝে মাঝেই ওদের ফ্ল্যাটে থাকে। খেলা বন্ধ হয়ে গেছে ওদের। রাহুল গুটিয়ে নিয়েছে নিজেকে, নিজের মতোই থাকে আজকাল। নভেম্বর 30, 2016, 9:25। সদ্য হসপিটাল থেকে ফিরেও রায়ের হাস্যোচ্ছলতায় কোনো ভাটা পড়েনি। আগের মতোই হুট্টোপাট, নাচানাচি, লেট নাইট ক্লাবিং সবই চলছে আগের মতোই। কারোর কোনো বারণে কানে তোলে না রায়। ও যেন বর্ষার নদী, কিছুতেই আটকানো যায় না। শ্যামলবাবু বাধ্য হয়ে তাই জিকোকেই দায়িত্ব দিয়েছেন রায়কে চোখে চোখে রাখার। এমনিতেও আর 1-2 বছরের পর তো অফিসিয়ালি রায়ের সব দায়িত্ব জিকোরই। মাঝে মাঝে জিকোরও হাফ ধরে যায়। ইদানিং রায়ের উচ্ছলতার সাথে ও যেন তাল মেলাতে পারছে না। ওরা দুজনেই একই বয়সী, বরং জিকো কয়েক মাসের ছোট রায়ের থেকে। তাও রায়ের সব দায়িত্ব ওর ওপর চাপিয়ে সবাই যেন নিশ্চিত। কেউ কি ভাবে জিকো তো মাত্র 23, ওরও তো ভুলভ্রান্তি হতেই পারে। তাই জিকো সর্বদা চেষ্টা করে যায় রায়কে আগলে রাখার। কিন্তু এই মেয়ে কি কথা শুনে চলার মতো? অগত্যা জিকোকেও সঙ্গ দিতে হচ্ছে, কিছুটা বাধ্য হয়েই। রায়ের প্রতি সন্ধ্যের গার্লস নাইট আউটে একমাত্র ছেলে হিসেবে ও উপস্থিত হয়। বেমানার লাগলেও কিছু করার নেই। রায়কে একা ছাড়লেই কখন যে কী করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এমনই 1 সপ্তাহের মাঝখানে জিকোকে সঙ্গী হতে হলো আরও একটি গার্লস নাইটে। অদিতি, দিশা আর ভাগ্যক্রমে সেদিন 2জন ছেলে বন্ধুও জুটেছিল রায়ের বান্ধবীদের। সবাই মিলে ওরা অ্যালপুনপাই বারে। বুধবারের রাত। মধ্য সপ্তাহে মহাবালেশ্বরের বারগুলোতে তেমন কেউ আসে না। প্রায় ফাঁকা বারে শুরু হলো ওদের আড্ডার কলকলানি। 1-1.5 ঘন্টা পর জিকো আর নিতে পারল না। রায়ের এই বন্ধুদেরও তেমন পছন্দ করে না। এদের সব কিছু বড্ড মেকি লাগে ওর। জোর করে হাসি, মাপা গতানুগতিক কথা, শুধু মেকআপ, ব্র্যান্ডেড জামা কাপড়, নতুন ফ্যাশন ক্রেজ, দামি জুতো, দামি ব্যাগ, একে অপরের গায়ে ঢলে পড়া অথবা আদি রসাত্মক জোকস। রিয়েল পৃথিবীর থেকে, বাস্তব থেকে কয়েকশো যোজন দূরে ওদের চিন্তা ভাবনা। হয়তো জিকো আগে এমনই ছিল, কিন্তু এই কয়েক মাস আদিল আঙ্কেলের তত্ত্বাবধানে নতুন অফিসে কাজ শুরু করার পর থেকে দুনিয়াটা সম্পূর্ণ নতুনভাবে যেন চিনতে শুরু করেছে জিকো। রায় আর ওর বন্ধুদের এই রোজকার মিট আপ, গুলতানি, বাড়ি এসে দামি মদ কিনে পয়সা ওড়ানো আজকাল কেমন যেন দেখনদারি বন্ধুত্ব বলে মনে হয় জিকোর। কোথাও যেন সেই মনের টান, আপন করে নেওয়ার টানটাই মিসিং। কখনো কখনো তো জিকুর মনে হয় রায়ের এই বন্ধুদের দলটাই নিজেদের মধ্যে অনেক চাপা হিংসা বা চাপা ঈর্ষা ধিক ধিক চলে, শুধু মুখে ভালো সাজার অভিনয় করে যায়। না, একটু খোলা বাতাসের একান্ত প্রয়োজন জিকুর। মাথাটা ধরে গেছে ওর। সবাইকে বাই বলে পুলোভারটা গায়ে জড়িয়ে ক্লাবের বাইরে বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়ায় জিকো। রাত 10টা বাজতে যায়। শুনশান শহরের বুকে দূরের হাইওয়ে দিয়ে অন্ধকার চেড়ে মাঝে মাঝে সাঁই সাঁই করে ছুটে যাচ্ছে অবিরাম গাড়ি। এক বুক ভরে নিঃশ্বাস নিল জিকো। নভেম্বরের শেষ হয়ে এসেছে প্রায়।
একরাশ পাহাড়ি ঠান্ডা হাওয়ার ঝাপটায় শরীরটা যেন জুড়িয়ে এলো। ওপরে তাকিয়ে দেখলো সাদা কালো মেঘে আকাশ আজ ছেয়ে আছে, একটি তারাও দেখা যায় না। ঘন কুয়াশায় চারপাশ ঝাপসা। বৃষ্টি হবে নাকি এই শীতে? একটু হেঁটে আসা যাক, ভাবলো জিকো। হাইনেক সাদা পুলোভারের চেইনটা গলা অবধি টেনে হাত দুটো পকেটে পুরে ঝুলতে শুরু করলো। নির্জন এই গলিটা, কোথাও থেকে যেন মিষ্টি একটা হালকা হাসি রিনরিনে আওয়াজ ভেসে আসছে কি। আনমনা হয়ে রাস্তার মাঝে বাঁকাটা ঘুরল জিকো, আর তখনই দেখলো ওকে। ব্লু ডেনিম শর্টস আর সাদা স্পাগেটি টপ, তার ওপরে একটা পাতলা শিফনের নীলচে সাদা হাঁটু লম্বা স্ট্রক সারা শরীর ঢেকে রেখেছে এক অস্পষ্ট মায়াবী স্বপ্নের মতো। কুয়াশার চাদর যেমনি ঘিরে রেখেছে পশ্চিমা ঘাটের পাহাড়িগুলোকে। রাস্তার ধারে দুটি কুকুর বাচ্চাকে বিস্কুট খাওয়াচ্ছে মেয়েটি। অবাধ্য ঢেউ খেলানো বাদামি চুলগুলো মুখের চারপাশে নেমে আছে লতানো সাপের মতো। কুকুরগুলিকে আদর করে কোলে নিচ্ছে, চুমু খাচ্ছে। ওরাও মেয়েটির গাল চেটে দিচ্ছে। অনেকটা দূর থেকেও মেয়েটির ঝর্ণার জলের মতো কলকলানি বাঁকা ভেসে আসছে। কি দুষ্টু! এই ছাড়! চমকে উঠল জিকো। ঠিক তখনই এক পশলা নরম বৃষ্টি ছুটে এলো পাহাড় বেয়ে, বড্ড আস্তে। কোমল জলের ফোঁটা, কোনো শব্দ নেই। এই যা, এই ঠান্ডায় বৃষ্টি! এবার তো ভিজে যাবি তোরা। ইস, গাড়িটাও সাথে নেই, কি যে করি। কুকুর বাচ্চার সাথে কথা বলছে নাকি মেয়েটা? বাংলায় একটু টানও আছে হালকা। একটু ব্যস্ত হয়ে দুপা এগিয়ে এলো জিকো, হাত বাড়িয়ে দিল সামনে। হাই। সুনসান রাস্তায় হঠাৎ অজানা মানুষের গলার আওয়াজে চমকে উঠে যে মুখ তুলে তাকালো, তাকে দেখে 1 মিনিটের জন্য জিকো বাকরুদ্ধ হয়ে গেল। দীপিকা পাডুকোনের লজ্জা পেয়ে যাবে একে দেখলে। শ্যামলা অপূর্ব মুখশ্রী, নীলচে কাজলে রাঙানো গভীর বাদামি দুটি চোখ, টিকালো নাকে এককুচি হীরের দুটি রাস্তার হলদে আলোয় জলজল করছে। সাধারণ বাঙালি মেয়েদের থেকে অনেক লম্বা, প্রায় জিকোর কাঁধের কাছাকাছি ওর মাথা। মেয়েটিকে হঠাৎ দেখলে যেন ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা কোনো মডেল মনে হবে। আত্মবিশ্বাসের দীপ্তি জলজল করছে ওর মুখে। হাই। নভেম্বরের পাহাড়ি হাওয়ায় এলোমেলো অবাধ্য ঢেউ খেলানো বাদামি চুলগুলো মুখের চারপাশ থেকে সরাতে সরাতে বলল অনিশ্চিত স্বরে মেয়েটি। মুক্তোর মতো 2-1টি বৃষ্টির দানা লেগে আছে ওর সুন্দর মুখটিতে। ডু ইউ নিড সাম হেল্প? নো থ্যাংক ইউ। না তাকে স্পষ্ট জবাব দিল মেয়েটি, যেন অচেনা কারোর এমন ব্যবহারেও অভ্যস্ত। আমি জিকো, মা বালেশ্বরেই থাকি, মন পাই বাড়ে। এসেছিলাম বন্ধুদের সাথে, বাড়ি ফিরছিলাম আমিও। এইবার তাকালো মেয়েটি, টানা টানা ভুরু দুটি কুঁচকে বোঝার চেষ্টা করলো যেন জিকোর আসল উদ্দেশ্য। চোখ নামিয়ে নিল জিকো সোজা দৃষ্টির সামনে। আবারও তাকালো যখন, ততক্ষণে মুখটি নরম হয়ে এসেছে মেয়েটির। মিষ্টি করে বলল, ইটস ওকে, আমি উবার ডেকে নেব। অ্যাকচুয়ালি আমি স্ট্রিট ডগদের নিয়ে কাজ করি, একটা এনজিওতে আছি। এই বাচ্চাগুলো রাস্তায় খেলছিল, যে কোনো মুহূর্তে গাড়ির তলায় চাপা পড়তে পারত। ভাবলাম বাড়িতে নিয়ে যাই, কিন্তু এত রাতে তো সব ড্রাইভার কুকুর নিতে চাইবে না গাড়িতে, আর আমার বাইকে এদের নিয়ে যেতে পারবো না। ঝরঝর করে বলেই যাচ্ছিল মেয়েটি। থামিয়ে দিল জিকো। বাইক? চোখের ইশারায় মেয়েটি দেখালো রাস্তার ধারে দাঁড় করানো কালো রয়্যাল এনফিল্ড বাইকটা। ইমপ্রেসিভ। মনে মনে বলল জিকো, মুখে বলল, We can park your bike at the club. I can drop you. I have my bike. আমি আননোন লোকের বাইকে উঠি না। আবারও মুখ ফিরিয়ে নিল মেয়েটি। আর অন্য লোকের গাড়ি ধরতে পারো? একটু হাসি নিয়ে বলেই ফেলল জিকো। মানে? যে লোকটা উপরে আসবে তাকে তুমি চেনো? মেয়েটার চোখের বিরক্তি এক নিমিষেই উড়ে কলকলানি হাসিতে ফেটে পড়ল। জিকো খেয়াল করলো হাসলে একটি গজদা দুকি মারে মেয়েটির বাম পাশের ঠোঁটের ফাঁক দিয়ে। কি সুন্দর হাসি,
কতদিন এমন প্রাণখোলা হাসি শুনিনি জিকো। এক নিমেষে মেয়েটিকে খুব ভালো লেগে গেল। মনে হলো যেন কতদিনের চেনা। হাসি থামিয়ে মেয়েটি বলল, আই লাইক ইউর সেন্স অফ হিউমার। ওকে, লেটস গো দেন। আমি এদের কোলে নিয়ে বসছি, বাট প্লিজ চোখ মুখ কুঁচকে অনুরোধ করলো মেয়েটি। ড্রাইভ স্লো। Nothing can happen to you if I'm there. বিড়বিড় করে বলেই ফেললো জিকো। কিছু বলছো? না না, বলছিলাম we should go now. সামলে নিল নিজেকে জিকো। পশ্চিমাঘাট পর্বতমালার পশমের মতো নরম অকাল বৃষ্টি মেঘে শুনশান মহাবালেশ্বরের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার কুয়াশা আর মেঘের ভেতর অন্ধকার ছেড়ে জিকোর বাইক এগিয়ে চলল। পেছনে বসে দুটি কুকুর ছানা কোলে রহস্যময়ী এক অনামিকা। অজানা সেই জঙ্গলি ফুলের ভেসে আসা বুনো গন্ধটা আজ যেন আরও প্রবল, পাগল করে দিচ্ছে জিকোকে। অনেকটা নির্জন রাস্তা পেরিয়ে শেষের খাড়া এক খাদের ধারে ঢাল খেলানো সুন্দর একটা লন সমেত হলদেটে আলো জ্বালা এক বিশাল বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। কুকুর বাচ্চা দুটিকে কোলে নিয়ে সাবধানে নেমে দাঁড়ালো মেয়েটি। ওয়েল, দিস ইজ মি। থ্যাঙ্কস ফর ইউর রাইড। হোপ টু সি ইউ অ্যাগেইন। I hope so too. কিন্তু আমি এখনো তোমার নামটাই জানি না। গজদারটি বার করে ফিক করে হাসলো মেয়েটি। তিতলি। তিতলি আছেন প্রজাপতি। তারপরে হাত নেড়ে ঢুকে গেল বাংলোর গেট পেরিয়ে। কোনো এক আবেশে রাস্তা ভুলে ওখানেই দাঁড়িয়ে রইল জিকো। রাত তখন প্রায় 11টা বাজছে। কিছু কথা আজকের পর্বেতে হয়তো এমন কিছু ভাষা বা আচরণের প্রয়োগ হয়েছে যা অনেকে ঠিক মতো মানতে পারবেন না। মনে হতে পারে, নূর এমনও হয় নাকি? উত্তর, হ্যাঁ হয়। যে কোনো মানুষের ভবিষ্যৎ তৈরি হয় তার ছোটবেলার অবচেতন মনে দেখে ওঠা তার পরিবেশের ভিত থেকে। অ্যাডলোসেন্স এজ মনস্তাত্ত্বিক জগতের সবচেয়ে বড় কালপ্রিট মানুষের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষে। পরবর্তীকালের হাজার পুঁথিগত বিদ্যা উচ্চশিক্ষা কোনো কিছুই সেই মনস্তত্ত্বকে বদলাতে পারে না। হয়তো লুকিয়ে রাখা যায় দিন কয়েক বা বছরখানেক, কিন্তু তাও প্রবল চাপের মুখে কখনো না কখনো প্রকাশ পেয়েই যায়। এই মানুষগুলো কিন্তু নিজেরাও বোঝে না বা মানতে পারে না তারা যা করছে সেটা ভুল। নিজের অজান্তেই তারা অন্যকে আঘাত করে, রূঢ় করে। টক্সিক রিলেশন সূত্রপাত এখান থেকে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এই প্রকার সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী এবং অথবা ভুক্তভোগী। তাও আমরা এই নিয়ে আলোচনা করি না, কারণ আমরা মনকে বোঝাই, ধুর এমন আবার হয় নাকি। আর একটা জিনিস, গোলাপি ক্যানভাস টাইম ফ্রেমের আঙ্গিকে লেখা। তারিখ দিন সময়গুলো উল্লেখ করার এক বিশেষ কারণ আছে। বারবার অতীতে ফিরে যাব আমরা, আবার বর্তমানে চলে আসব, এগিয়ে যাব আর পিছিয়ে যাব। একটু মানিয়ে নেবেন প্লিজ। নভেম্বর 30, 2016, রাত 11:45। ফিরে এলো জিকো। মন পায় ভারে। আজ আর লেট নাইট করতে ইচ্ছে করলো না ওর। ওদিকে অ্যাক্সিডেন্টের পর থেকে রায়কে একা ছাড়তেও সাহস পায় না আর। বুধবার রাত, বাড়ি লোকজন প্রায় নেই বললেই চলে। একটু দূর থেকে দেখলো ফাঁকা একটা সোফায় রায় তখনও বন্ধুদের সাথে গল্পে মেতে। ওখান থেকেই জিকোকে দেখে চেঁচিয়ে উঠল, বাপরে, তোর পেট খারাপ নাকি জিকো? এতক্ষণ ওয়াশরুমে ছিলিস? চাপা হাসির রোল উঠল রায়ের বন্ধুদের মধ্যে। আর বিরক্ত লাগলো জিকোর। রায়েরও এখনও স্থান কাল পাত্রের জ্ঞান নেই। বেডরুম আর পাবলিক প্লেসের মধ্যে কি একটু আলাদা করতে পারে না? তিতকুটে গলায় বলল, আমি যে প্রায় ঘন্টা দেড়েক মিসিং ছিলাম, সেটা কি লক্ষ্য করিস রায়? What's your tone, Chico? I am not your wife. Well, not yet. বলেই আবারও হেসে গড়িয়ে পড়ল রায়। এবার কিন্তু ওর বন্ধুরা আর সেই হাসিতে তাল মেলালো না। সবাই এবার সোপাস তাকাচ্ছে। পরিস্থিতি যে গম্ভীর তা ওরাও বুঝেছে। হাত দুটো বুকের কাছে মুড়ে জিকো তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। দেখে সোজা হয়ে উঠে বসলো রায়। কি হলো বাবু? Don't you want another beer? I want to go home in case you're forgetting. আমার কাল অফিস আছে, সকালে উঠতে হবে। But it's not even midnight, বাবু।
রায়ের আদুরে গলাতেও আজ আর জিকো ভুলল না। রোজ রোজ লেট নাইটস আর দারু। সকালে উঠেই অফিস দৌড়ানো, 9-10 ঘন্টা ঘাড় গুছে টানা কাজ করে যাওয়া। ওর শরীর আর দিচ্ছে না। অগত্যা রায় উঠল, থমথমে মুখে গজগজ করতে করতে বন্ধুদের বাই বলে বেরিয়ে এলো। বাইকে উঠে জিকোকে কষে জড়িয়ে ধরে আপন মনেই বলল, নেহা তুই আমার হবু বর, নয়তো ওই ঢপের জব অফিস থেকে তোকে ছাড়াতাম।